জানালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আলম মামুন, প্রভাষক, শহীদ নাদারি বালিকা বিদ্যালয় কলেজ, বানেশ্বর-পুঠিয়া, রাজশাহী। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞানের প্রথম ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই যে যেখানে আছো সেখানে ভালো আছো এবং ভালো থেকেই আমার আজকের ক্লাসে তোমরা অংশগ্রহণ করছো, এই আশাটুকু রেখে আমি আমার আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমরা একটু দেখে নিই আজকে আমরা কি আলোচনা করতে যাচ্ছি। পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। সেই ভেক্টরের কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব। আলোচনা সূচিতে আমি লিখে রেখেছি রাশি, রাশির প্রকারভেদ, ভেক্টরের ধর্ম, ভেক্টরের প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভেক্টর সম্বন্ধে জানতে গেলে যেটা আমাদের প্রথমেই জানা দরকার সেটা হচ্ছে রাশি। আমরা ইতিমধ্যে রাশি সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করেছি। তোমরা নিম্ন শ্রেণীতে অর্থাৎ এসএসসিতে রাশি সম্বন্ধে জেনেছ, তবুও আমরা এখানে আবার সেগুলো মনে করব। রাশি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু পরিমাপ করি এবং পরিমাপ করতে পারি সেগুলোই রাশি। খুব সহজ সরল ভাষাতে আমরা এটা বলতে পারি। পদার্থবিজ্ঞানে বিশেষ করে ভৌত রাশি নিয়ে আলোচনা করা হয়। আমাদের আজকের আলোচ্য সূচির মধ্যে ভৌত রাশিগুলোই থাকবে। তাহলে কি বললাম আমি? আমাদের এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করি বা করতে পারি তাদেরকে তো রাশি বলি আমরা। তোমরা অনেকেই অনেক রাশির নাম বলতে পারবে। এই রাশিগুলোকে আমরা পরিমাপ করতে গেলে কখনো কখনো তাদের মান, দিক, কখনো কখনো উভয়টাই প্রয়োজন পড়বে। তাই রাশিগুলোর মান এবং দিক এগুলোর উপর নির্ভর করে রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। ইতিমধ্যে আমরা ভাগের নামগুলো শুনেছি নিম্ন শ্রেণীতে: স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি, ভেক্টর রাশি কাদের বলা হয়? কোন রাশিগুলো স্কেলার রাশি, কোন রাশিগুলো ভেক্টর রাশি? আমরা যদি কোনো রাশির পরিমাপ করতে চাই তখন দেখব শুধু মানটুকু পরিমাপ করলেই রাশি সম্বন্ধে জানা হয়ে যাবে। অর্থাৎ ওই রাশির মানটা পরিমাপ করাই যথেষ্ট, তার কোনো দিকের প্রয়োজন পড়বে না। যদি আমরা বলি কোনো একটা বস্তুর ভর কত, আমরা কিন্তু শুধু ওর মানটা জানলেই তা সেটা পরিমাপ হয়ে যাবে। সাধারণত আমরা জানি ভরের একক কেজি, গ্রাম। আমরা যদি বলি অমুক বস্তুটির ভর এত কেজি বা অমুক বস্তুটির ভর এত গ্রাম, এটাই যথেষ্ট। তাহলে ভরকে আমরা কি রাশি বলতে পারি? যেহেতু শুধু মান দ্বারাই সম্ভব হলো রাশিকে পরিমাপ করা, তাই এই রাশিকে বলবো আমরা স্কেলার রাশি। স্কেলার রাশির অনেক উদাহরণ আমরা দিতে পারবো, তোমরা অনেক উদাহরণ জানো। এদের মধ্যে ভর বললাম, যদি বলি এখন কয়টা বাজে, আমরা কিন্তু সময়টা পরিমাপ করতে পারবো। এখন সময়টা কি রাশি বলবো? স্কেলার রাশি।
কেন বলবো? এর দিকের প্রয়োজন পড়লো না। যদি বলি যে রুমের টেম্পারেচার কত, অর্থাৎ তাপমাত্রা কত, আমরা কিন্তু পরিমাপ করে বলে ফেলতে পারবো। এটা পরিমাপ করতে কিন্তু আমাদের দিকের প্রয়োজন পড়লো না। তার মানে এটা কি রাশি বলবো? স্কেলার রাশি। এইভাবে আরো অনেক রাশি কথা আমরা বলতে পারি, যেগুলো পরিমাপে শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নাই। তাই এগুলোকে বলবো আমরা স্কেলার রাশি। কিছু কিছু রাশি আছে যাদেরকে পরিমাপ করতে গেলে শুধু মান যথেষ্ট নয়। কি প্রয়োজন? মানের সঙ্গে দিকের প্রয়োজন। এই যে মান এবং দিক উভয়টা প্রয়োজন ওই রাশিটা পরিমাপ করার জন্যে, তাই ওইগুলো রাশিকে বলবো আমরা ভেক্টর রাশি। তোমরা অনেক ভেক্টর রাশির উদাহরণ জানো, বলতে পারবে আমি জিজ্ঞাসা করলে। তবু আমরা কিছু মনে করি কোনগুলো ভেক্টর রাশি। আমি যদি বলি ওজন একটা ভেক্টর রাশি, তাহলে কেন ওজন ভেক্টর রাশি? কারণ ওজন পরিমাপ করতে গেলে মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন আছে। যে কোনো বস্তুর ওজন বলতে আমরা কি বুঝি? আসলে ওজন কিন্তু আসলে এক ধরনের বল। আমরা এটাও জানি বল ভেক্টর রাশি। কেন বল ভেক্টর রাশি? বল যখন কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করা হয় তখন কোনো একটা নির্দিষ্ট দিকে প্রয়োগ করা হয়। তাহলে আমি একটা সেখানে মানও দিলাম এবং একটা নির্দিষ্ট দিকও সেখানে থাকলো, তাহলে অবশ্যই বল একটি ভেক্টর রাশি। তাহলে ওজন কেন ভেক্টর রাশি? ওজন আসে এক ধরনের বল। কোনো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, যে বলে টানে, সেই বলটাকে বলি আমরা ওজন। তাহলে কি হলো? ওজনও তো একটি বল। আমি তো বললামই যে বল একটি ভেক্টর রাশি, তাহলে ওজন অবশ্যই ভেক্টর রাশি। তেমনি সরণ, বেগ, এগুলো আমাদের ভেক্টর রাশি। আমাদের আজকের আলোচনা যেহেতু অধ্যায় ভেক্টর, তাই স্কেলার সম্বন্ধে আমাদের খুব বিস্তারিত আলোচনা আসবে না। আমরা ভেক্টর সাইড নিয়েই বেশি আলোচনা করব, যেহেতু অধ্যায়টার নামই হচ্ছে ভেক্টর। তাহলে চলে আসি আমরা রাশির পরে রাশির প্রকারভেদ দেখলাম। ভেক্টরের ধর্ম, ভেক্টরেরও কিছু ধর্ম আছে। ভেক্টরের মান আছে, দিক আছে। একটা ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফলটা ভেক্টর রাশি হয় এবং তার দিকটা হয় ভেক্টরের দিকে। ভেক্টর রাশি স্কেলার গুণন, ডট গুণন উভয়টি হয়। অনেক ধর্মই কিন্তু আমাদের ভেক্টরের আছে। যাই হোক, এরপরে যদি আমরা আসি ভেক্টরের প্রকারভেদ। ভেক্টরকে আসলে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা নেই, যে 10 প্রকার, 5 প্রকার, এই ভাগে না ভাগ করা নেই। আমাদের কিছু ভেক্টর তাদের স্বকীয় বৈশিষ্ট্যের কারণে আলাদা হয়েছে। তার মধ্যে আমরা যদি একটি করে আলোচনা করতে চাই, আমি প্রথমে লিখেছি একক ভেক্টর। একক ভেক্টর নামের মধ্যেই কিন্তু এর কিছু অর্থ লুকায় আছে। যে ভেক্টরের মান একক, তাকে বলি আমরা একক ভেক্টর। তাহলে এর গাণিতিক রূপটা কি হতে পারে আমরা একটু দেখি। আমরা ধরে নিই কোনো একটা ভেক্টর এ বি, তার মান 3, দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে। আমরা ভেক্টরের প্রকারভেদ পড়ার পূর্বে তাদের সম্বন্ধে আর একটু বিষয় জানলে আমাদের সুবিধা হয়। ভেক্টরের প্রকাশ, কিভাবে ভেক্টরটা আমরা প্রকাশ করতে পারি। ভেক্টরটা আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা অক্ষর দ্বারা, একটা সরল রেখা দ্বারা। আমরা ভেক্টরকে দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা অক্ষর দ্বারা আর একটি সরল রেখা দ্বারা।
অক্ষর দ্বারা যদি প্রকাশ করতে চাই আমরা, তাহলে আমরা কিভাবে করব? আমরা ইংরেজির স্মল লেটার, ক্যাপিটাল লেটার সম্বন্ধে আমরা সবাই জানি, মনে আছে। সাধারণত এই অক্ষরগুলো আমরা ব্যবহার করি ভেক্টরের ক্ষেত্রে। আমরা ভেক্টরের নামকরণ করি এই স্মল লেটার দ্বারাও করি, ক্যাপিটাল লেটার দ্বারাও করি। কিন্তু শুধু লেটার লিখলে কি ভেক্টর হয়? তা কিন্তু হয় না। হয়, তবে সেটারও একটি নির্দিষ্ট নিয়ম আছে। আমরা যদি এ কে একটি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই অক্ষরের মাধ্যমে, কোনো একটি ভেক্টর এ, কিভাবে প্রকাশ করবো আমরা? তাহলে আমরা ক্যাপিটাল লেটার লিখব, উপরে একটি তীর চিহ্ন দেব, তাহলে একটা ভেক্টর নির্দেশ করবে। অথবা যদি আমরা অক্ষরটিকে গাঢ় করে দিই, এটিও কিন্তু ভেক্টর নির্দেশ করবে। অথবা কোনো একটা অক্ষরের উপরে যদি আমরা একটা রেখা দিই, এটাও ভেক্টর নির্দেশ করবে। অথবা যদি আমরা নিচে একটা রেখা দিই, এটাও ভেক্টর নির্দেশ করবে। এভাবে অনেক উপায়ে ভেক্টর প্রকাশ করা যায় অক্ষর দিয়ে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা প্রচলিত, সেটা হচ্ছে একটা অক্ষরের মাথার উপর তীর চিহ্ন অথবা অক্ষরটিকে গাঢ় করে লেখা। এই দুটারও আবার সুবিধা অসুবিধা আছে। আমরা যখন লিখতে যাই তখন এই গাঢ় অক্ষরের চেয়ে কিন্তু অক্ষর লিখে মাথায় তীর চিহ্ন দেওয়াটা সহজ। তাই লিখে প্রকাশ করার জন্য আমাদের একটা অক্ষর লিখে তার মাথার উপরে তীর চিহ্ন দিলে এটা সহজ। যখন আমরা প্রিন্ট মিডিয়ায় যাই, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যখন লিখতে যাই আমাদের, তখন আবার এই গাঢ় অক্ষরে লেখাটা সুবিধাজনক। যাই হোক, এই দুটাই আমাদের খুব বেশি ব্যবহার হয়, আমরা ব্যবহার করি। এটা হচ্ছে অক্ষরের মাধ্যমে। তেমনি সরল রেখার মাধ্যমে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। কোনো একটি সরল রেখার একটা অংশকে আমরা রেখাংশ বলি। রেখাংশের মাধ্যমে যদি আমি কোনো একটা ভেক্টরকে নির্দেশ করতে চাই, তাহলে এর একদিকে তীর চিহ্ন দেওয়া থাকে বা দিতে হবে। অর্থাৎ একটা রেখাংশের দুইটা প্রান্তিক বিন্দু থাকে। একটাকে বলবো আমরা আদি বিন্দু, যদি এ নামকরণ করি, আরেকটা হলো প্রান্তিক বিন্দু বি নাম করি, তাহলে রেখাংশের নাম হবে এ বি। এর যে কোনো একদিকে আমরা তীর চিহ্ন ইউজ করে কি করতে পারি? ভেক্টরটা প্রকাশ করতে পারি। তাই যদি হয় তাহলে এই ভেক্টরটা হবে এবি ভেক্টর। কেন বি এ বললাম না? কারণ তীর চিহ্নটা দিয়েছি আমরা এ থেকে বি এর দিকে। তাহলে এই ভেক্টরের মান হিসাবে এ থেকে বি পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব দিক হিসাবে এ থেকে বি এর দিকে। তাহলে কি হলো? ভেক্টরটি হবে এবি ভেক্টর। কিভাবে আমরা লিখব? এ বি লিখে মাথার উপরে তীর চিহ্ন দেব। কেউ যদি বলে যে স্যার এটাকে বি এ লেখা যাবে না, অবশ্যই লেখা যাবে। যদি আমরা এ বি এর বাম দিকে একটা মাইনাস চিহ্ন দিই, এটা কিন্তু আর এ বি ভেক্টর নির্দেশ করে না, এটা কিন্তু বি এ ভেক্টর নির্দেশ করে। আমরা তীর চিহ্ন না উল্টিয়েও বি এ ভেক্টর লিখতে পারি যদি সেটা মাইনাস এ বি লিখে। অথবা তোমরা কেউ কি করতে পারো, তীর চিহ্নটা ঘুরিয়ে দিয়েও বি এ ভেক্টর লিখতে পারো। তাহলে আমরা অক্ষরের সাহায্যে, সরল লেখার সাহায্যে ভেক্টরগুলোকে প্রকাশ করতে পারি। তাহলে ভেক্টর রাশির আমি তো পূর্বেই বললাম কি থাকে? মান থাকে এবং দিক থাকে। তাহলে একটা ভেক্টরের মান আমরা কিভাবে প্রকাশ করি? মান প্রকাশেরও আমাদের একাধিক পদ্ধতি আছে। আমরা একটা ভেক্টরের দুই পাশে খাড়া টান দিলে, যাকে পরম চিহ্ন বলি আমরা,
দুই পাশে যদি খাড়া টান দেওয়া হয়, পরম চিহ্ন দেওয়া হয়, তখন সেটা ভেক্টরের মান নির্দেশ করে। অথবা যদি শুধু আমরা অক্ষরটা লিখি, সেটাও মান নির্দেশ করে। দুইটা পদ্ধতি প্রচলিত, আমরা আমাদের বইয়ে দুইটা পদ্ধতি দেখতে পাবো, আমরা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তাহলে ভেক্টরের মান নির্দেশের মধ্যে দুইটা প্রকার দেখলাম। এখানে অবশ্যই এই অক্ষরটিকে আর গাঢ়ভাবে লেখা যাবে না, কারণ অক্ষরটাকে যদি আমরা আবার গাঢ় করে দিই তাহলে ওটাও ভেক্টর নির্দেশ করবে আবার। তাহলে মানের জন্য কি করতে হবে, একটা ভেক্টরের দুই পাশে একটা খাড়া টান দিতে হবে, যাকে পরম চিহ্ন বলি আমরা। অথবা কি করতে হবে, শুধু অক্ষর লিখতে হবে, তাহলে ভেক্টরের মান নির্দেশ করবে। যাই হোক, আমরা একক ভেক্টরে ভেঙেছিলাম, আবার একক ভেক্টরে ফিরে আসি। বলছিলাম কি, যে ভেক্টরের মান 1 তাকে বলি আমরা একক ভেক্টর। তাই যদি হয়ে থাকে, এখানে বলি এবি একটা ভেক্টর, যাকে আমরা পি অক্ষর দ্বারা প্রকাশ করলাম। যে এবি ভেক্টরটাকে প্রকাশ করলাম আমরা পি অক্ষর দ্বারা, তাহলে আমরা পি এর তীর চিহ্ন দিলাম আমরা। এবার এই ভেক্টরের একক ভেক্টর কি হবে? তাহলে আমরা তো বললাম যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে এ থেকে বি পর্যন্ত যদি আমাদের দূরত্বটা 3 একক হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা এক একটা অংশ কিন্তু একক। ধরে নিতে পারি এ থেকে বি পর্যন্ত 3 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা অংশ কিন্তু 1 সেন্টিমিটার। তাহলে এক একটি অংশের মান কত পেলাম আমরা? 1 সেন্টিমিটার। তাহলে এইটুকু হচ্ছে আমাদের একটি একক ভেক্টর। আমরা যদি একক ভেক্টরকে যদি মনে করো ছোট হাতের অক্ষর ইটা দিই, এখানেও হবে ইটা, এই অংশটাও হবে ইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা একক ভেক্টরের সমন্বয়ে পরিপূর্ণ একটা ভেক্টর পি হয়েছে। লিখতে পারে অবশ্যই ইটা যোগ ইটা যোগ ইটা ইকাল টু পি ভেক্টর। এখান থেকে যদি আমরা ইটার মান বের করতে চাই, 3 ইটা ইকাল টু পি, অতএব ইটা ইকাল টু পি বা 3 আমাদের একক ভেক্টরের রাশিমালা আমরা বের করেছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? দেখো, এটাকে বলেছি আমি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর সমান ভেক্টর ভাগ ভেক্টরের মান, অর্থাৎ কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগফলটা হবে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর। অর্থাৎ একক ভেক্টর সমান ভেক্টর ভাগ ভেক্টরের মান। একক ভেক্টর সমান ভেক্টর ভাগ ভেক্টরের মান। তাহলে প্রিয় ছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেক্টর কি জিনিস। আমরা এরপরে আলোচনায় আসতে পারি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল মানেই শূন্য। শূন্য মানে আমরা কি বলি? নাই, অনুপস্থিত। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য তাকেই বলবো আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এর মান শূন্য। মনে হচ্ছে এটা সম্ভব? কেন সম্ভব না? একটা ভেক্টরের সাথে যদি তারই বিপরীত ভেক্টর যোগ করে দেওয়া যায়, আমরা যোগফলকে কিন্তু শূন্য পাই। তাহলে মানটা কি শূন্য হলো না? তাহলে এই ভেক্টরগুলো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। ভেক্টর শূন্য ভেক্টরকে আমরা প্রকাশ করি শূন্য লিখে মাথার উপর তীর চিহ্ন। শূন্য ভেক্টরকে আমরা প্রকাশ করি শূন্য লিখে মাথার উপর তীর চিহ্ন দিয়ে।
এর সুনির্দিষ্ট কোনো দিক নেই। আমরা তো জানি যে ভেক্টরের দিক থাকতে হবে। তাহলে নাল বা শূন্য ভেক্টর এমন একটি ভেক্টর যার সুনির্দিষ্ট কোনো দিক নেই, অর্থাৎ এর আদি বিন্দু প্রান্তিক বিন্দু একটি, যেটাই আদি বিন্দু সেটাই প্রান্তিক বিন্দু। এর এই একক ভেক্টর অর্থাৎ নাল ভেক্টর বা শূন্য ভেক্টর আমরা কিভাবে পেতে পারি? দুইটা সমান বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করে দিই, অথবা দুইটা সমান ভেক্টর যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে ওই যোগফল বা এই বিয়োগফলটি হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এরপরে আসি আমরা অবস্থান ভেক্টর। আমরা অবস্থান বলতে কি বুঝি? সবাই এটা ধারণা আমাদের আছে, কোনো এক কিছুর অবস্থানটা কোথায়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে কত দূরে সেটা অবস্থান করছে। ভেক্টরও কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোথায় অবস্থান করছে সেটা আমরা যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করি তাকে বলি আমরা অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টর ব্যাখ্যাতে আমাদের যে জিনিসটি জানা প্রয়োজন সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষরেখা ব্যবহার করি। তোমরা জানো এক্স অক্ষরেখা, ওয়াই অক্ষরেখা, জেড অক্ষরেখা। এক্স অক্ষরেখা, ওয়াই অক্ষরেখা, জেড অক্ষরেখা পরস্পর লম্ব আকারে থাকে এবং তার একটি কমন বিন্দু আছে। আমরা যদি একটু বোর্ডে দেখতে চাই তাহলে আমরা এটা এক্স অক্ষের একটু ধনাত্মক অংশ, ওয়াই অক্ষের ধনাত্মক অংশ ধরে নিলাম, এক্স অক্ষের ধনাত্মক অংশ, জেড অক্ষের ধনাত্মক অংশ। তাহলে এদের একটি ছেদ বিন্দু আছে যাকে বলি আমরা ও, আর ওটা আসছে অরিজিন থেকে। অরিজিন মানে মূল, মূল বিন্দু, তাই বলে আমরা অরিজিন থেকে ও লিখি আমরা। তাহলে কোন একটা ভেক্টরে যদি অবস্থান জানি, ভেক্টরটি কোথায় অবস্থিত, তাহলে এক্স ওয়াই জেড অক্ষ নিয়ে যে কাঠামো তৈরি হলো সেই কাঠামোকে বলি আমরা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোতে অনেক বিন্দু আছে। এক্স আর ওয়াই মিলে যে তল হলো প্রসঙ্গ তল, ও এক্স এক্স অক্ষরেখা, ও ওয়াই ওয়াই অক্ষরেখা, ও জেড জেড অক্ষরেখা। তেমন এখানে আমাদের প্রসঙ্গ তল যেমন আছে, সেই প্রসঙ্গ তলের উপরে অক্ষরেখার উপরে অসংখ্য বিন্দু আছে। কিন্তু কোনো একটা ভেক্টরের অবস্থান সকল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা যাবে না, তাহলে সেটা অবস্থান ভেক্টর হবে না। অবস্থান ভেক্টর হতে হলে এই প্রসঙ্গ কাঠামোর একটি সুনির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে হতে হবে। সেই সুনির্দিষ্ট বিন্দুটাকে বলি আমরা মূল বিন্দু, ও দ্বারা প্রকাশ করি। ও বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু যদি আমাদের পি হয়ে থাকে তাহলে ও পি কে বলবো আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ওপিটাই হচ্ছে আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাকে আমরা সাধারণত ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। তাহলে অবস্থান ভেক্টর আমরা জানলাম প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা ভেক্টরের অবস্থানকে বলা হয় অবস্থান ভেক্টর। এরপরে আসি আমরা সমভেক্টর। আসলে সম শব্দের অর্থ সমান। দুই বা ততোধিক ভেক্টর যদি একই জাতীয় হয়, একই মানের হয় এবং তারা যদি একই দিকে ক্রিয়াশীল থাকে তাহলে ওই ভেক্টরগুলোকে বলবো আমরা সমভেক্টর বা সমান ভেক্টর। আমরা একটু চিত্রে দেখে নিই। আমরা তিনটি ভেক্টর বিবেচনা করি। একটি ভেক্টরকে বললাম পি, আরেকটা ভেক্টরকে বললাম কিউ, আরেকটি ভেক্টরকে বললাম আর। এখন যদি আমাদের তিনটা শর্ত পূর্ণ হয় তাহলে এই পি কিউ আর কে বলতে পারবো আমরা সমভেক্টর। কি সেই শর্ত আমি যদিও বলেছি। আবার দেখো, এই তিনটি ভেক্টর একই জাতীয় হতে হবে।
একই জাতীয় মানে বেগ হলে কিন্তু ত্বরণ হওয়া যাবে না, তাহলে সেটা কি হবে? ভিন্ন জাতীয় হয়ে যাবে। কিন্তু বল হলে ওজন হতে পারবে, কারণ বল এবং ওজন একই জাতীয়। তাহলে তিনটা ভেক্টরকে হতে হবে একই জাতীয়। আরেকটি কি শর্ত হতে হবে? এদের মান সমান হতে হবে। অর্থাৎ পি কিউ আর যে তিনটা ভেক্টর আছে এদের মান সমান হতে হবে। আরেকটি কি শর্ত? এদেরকে একই দিকে ক্রিয়াশীল থাকতে হবে। এই তিনটা শর্ত যদি ভেক্টরগুলোর মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো এই ভেক্টরগুলো সমভেক্টর বা সমান ভেক্টর। তাহলে এখানে আমরা বলতে পারি তিনটা শর্ত সাপেক্ষে পি সমান সমান কিউ সমান সমান আর, অর্থাৎ এই তিনটি ভেক্টর হচ্ছে সমভেক্টর বা সমান ভেক্টর। এরপরে আমরা আসি বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। বিপরীত, পরস্পর বিপরীত দুইয়ের অধিক হতে পারে না। যখন দুইয়ের অধিক কিছু বিবেচনা করতে যাবে তখন দেখবে যে কিছু একইমুখী হয়ে গেছে। তাহলে এখানে আমরা ততোধিক শব্দটা নিয়ে আসবো না, দুইটি ভেক্টর বলব। দুইটি ভেক্টর যদি একই জাতীয় হয়, একই মানের হয় এবং তারা যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে তাহলে ওই দুটা ভেক্টরকে বলবো আমরা বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ভেক্টরকে আমরা মুছে দিয়ে পি কিউ রেখে দিলাম, দিকটা কিন্তু আমরা পরিবর্তন করি। দিকটা পরিবর্তন করে আমরা কি বললাম? পি কিউ একই জাতীয় ভেক্টর, এদের মান সমান এবং তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে পি এবং কিউ পরস্পর বিপরীত ভেক্টর। কিভাবে লিখব? পি ইকুয়াল মাইনাস সমরেখ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখাতে অথবা সমান্তরাল রেখাতে ক্রিয়াশীল থাকে তাহলে ওই ভেক্টরকে বলবো আমরা সমরেখ ভেক্টর। তারা একই রেখাতে থাকবে অথবা পরস্পর সমান্তরাল দিকে থাকবে, তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর। আমরা এখানে একটু দেখি চিত্রে। পি একটি ভেক্টর, কিউ আরেকটি ভেক্টর, আর যদি আরেকটি ভেক্টর হয় অথবা এস যদি আমাদের আরেকটি ভেক্টর হয়। এখন দেখতে পাচ্ছি আমরা পি কিউ আর একই রেখায় আছে, আবার এস আছে তার সমান্তরালের দিকে, তাহলে এগুলোকে বলবো আমরা সমরৈখিক ভেক্টর। তারপরে আমাদের আসছে আলোচনায় সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর অর্থাৎ একই তলে দুই বা দুইয়ের অধিক ভেক্টরগুলো যদি একই তলে অবস্থান করে তাহলে সেই ভেক্টরগুলোকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। কিছু ভেক্টর আমার হোয়াইট বোর্ডে, কিছু ভেক্টর ওয়ালে, কিছু ভেক্টর মেঝে, এভাবে যদি স্থাপন করা হয় তাহলে এগুলো অবশ্যই সমতলীয় ভেক্টর হবে না, কারণ ভেক্টরগুলো ভিন্ন ভিন্ন তলে অবস্থান করার কারণে এদেরকে সমতলীয় ভেক্টর বলা যাবে না। কিন্তু সকল ভেক্টর যদি আমি হোয়াইট বোর্ডের উপর স্থাপন করি তাহলে বলবো যে এই ভেক্টরগুলো সবই সমতলীয় ভেক্টর। তবে মনে রেখো এখানে ভেক্টরগুলো এক জাতীয় হওয়ার প্রয়োজন নেই, একই দিকে হওয়ার প্রয়োজন নেই, মানও সমান হওয়ার দরকার নেই। শুধু আমরা দেখব ভেক্টরগুলো একই তলে অবস্থান করছে কিনা। যদি সকল ভেক্টরগুলো একই তলে অবস্থান করে তাহলে আমরা কি বলবো? ভেক্টরগুলো সমতলীয় ভেক্টর। আমরা যদি চিত্রে দেখতে চাই, দেখি একটু। একটি ভেক্টর পি, আরেকটি ভেক্টর পি, আরেকটি আর, আরেকটি এস, এভাবে যদি আমি একাধিক ভেক্টরগুলো একই তলে স্থাপন করি বা একই তলে ক্রিয়াশীল থাকে তাহলে এই ভেক্টরকে বলবো আমি সমতলীয় ভেক্টর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা বুঝতে পারছো বা বোঝার চেষ্টা করছো।
আমরা কিছু ভেক্টর নিয়ে আলোচনা করলাম। আরো কিছু ভেক্টর আমাদের আছে, আমি লিখে রেখেছি। সমতলীয় ভেক্টরের পরে ব্যাসার্ধ ভেক্টর, সরণ ভেক্টর, অক্ষীয় ভেক্টর, এগুলো বাদেও আরো অনেক ভেক্টর আমাদের আলোচনা আসবে। সমতলীয় ভেক্টর পরে যদি আসে আমরা ব্যাসার্ধ ভেক্টর। আমরা ব্যাসার্ধ তো বুঝি সবাই, সাধারণত একটা বৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধ সহ আমরা বুঝি যে একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূর থেকে ব্যাসার্ধ বলি। যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে বস্তুটি একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তাহলে বস্তুর যে কোনো মুহূর্তে কেন্দ্র এবং বস্তুর ওই অবস্থানের সংযোগকারী সরলরেখা দ্বারা ব্যাসার্ধ ভেক্টরের মান বুঝি এবং দিকটা হবে সবসময় হবে কেন্দ্র থেকে পরিধি। এই ব্যাসার্ধ ভেক্টরকেও আমরা আর বলি, রেডিয়াস মানে ব্যাসার্ধ, ওখান থেকে আমরা এটাকে আর বলি। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের মান হবে কেন্দ্র থেকে ওই বস্তু যেখানে অবস্থান করছে তার মধ্যবর্তী দূরত্ব, আর দিকটা হবে কেন্দ্র থেকে পরিধির দিকে। এটাকে বলি আমরা ব্যাসার্ধ ভেক্টর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অবস্থান ভেক্টর পড়ে আসলাম। আমরা অবস্থান ভেক্টরকেও ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। অবস্থান ভেক্টরও এক ধরনের ব্যাসার্ধ ভেক্টর। আরেকটি আছে আমাদের সরণ ভেক্টর। যখন কোনো একটি ভেক্টর এক স্থান থেকে আরেক স্থানে যায় তখন এই স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বারা ওই সরণ ভেক্টরের আমরা মান নির্দেশ করি, আর প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান থেকে ওই ভেক্টরটির দিক নির্দেশ করি। আমরা দেখে একটু চিত্রে সরণ ভেক্টর তুলছি। আমরা যদি অক্ষরেখা বিবেচনা করি, কোনো একটা অবস্থানে যদি পি হয়ে থাকে তার অবস্থান ভেক্টরকে বলি আমরা ওপি। এখানে যদি ভেক্টরটি আমাদের কিউ বিন্দুতে চলে যায় তাহলে আমাদের আরেকটি অবস্থান হয় ও কিউ। তাহলে অবস্থান ভেক্টর প্রথমে অবস্থান ছিল ওপি, যাকে বলতে পারি আমরা আর1। দ্বিতীয় অবস্থানে চলে গেল কিউ, ওটাকে বলতে পারি আমরা আর2, এটাকে আর2। তাহলে আমাদের সরণ ভেক্টর হবে পি থেকে কিউ এর দিকে এবং পি কিউ হবে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরটা কেমন হবে? পি কিউ। পি কিউ কে বলবো আমরা সরণ ভেক্টর। এবার যদি আমরা সরণ ভেক্টরের একটু গাণিতিক রূপ দেখতে চাই, ইকুয়েশন দেখতে চাই, তাহলে আমরা কিভাবে পেতে পারি? দেখো, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কি নাম? ত্রিভুজ ও পি কিউ। এই ত্রিভুজের যদি আমরা দুইটা বাহু বিবেচনা করি, ও পি এবং পি কিউ, এই দুইটা বাহুতে দুইটা ভেক্টর আমরা পাবো যারা একই ক্রমে অবস্থান করছে। তৃতীয় বাহুটা আছে আমাদের বিপরীত ক্রমে। আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি যদিও আমরা জানি না, তবে পড়বো আমরা, সামনে আমাদের আছে এটা। তবে একটু বলে দিই যে কোনো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুতে দুইটা ভেক্টর যদি একই ক্রমে থাকে, এদের যোগফল বা সমষ্টি হবে ওই ত্রিভুজের তৃতীয় বাহু এবং দিকটা হবে বিপরীত ক্রমে। সেই নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি? ও পি পি কিউ সমান সমান ও কিউ, বা পি কিউ সমান ও কিউ মাইনাস ও পি। অতএব পি কিউ সমান লিখতে পারি আমরা আর2 মাইনাস আর1, যেটাকে আমরা ডেল আর বলেছিলাম, আর2 মাইনাস আর1। এটাই আমাদের সরল ভেক্টর। ডেল আর সমান আর2 মাইনাস আর1। আর একটি ভেক্টর আমরা আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। আমরা
ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কি দেখতে পাই? কোনো একটা বস্তু কোনো একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে আবর্তনশীল হতে থাকে। তাহলে আমরা কি বলি? ওই যে বিন্দু বা অক্ষের সাপেক্ষে বস্তুটি আবর্তনশীল হচ্ছে, তাহলে যে কোনো মুহূর্তেই কিন্তু আমাদের যে অবস্থায় থাক না কেন তাদেরকে আমরা কিছু ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি, যাদেরকে বলি আমরা অক্ষীয় ভেক্টর। যেরকম কৌণিক ভরবেগ একটি আমাদের অক্ষীয় ভেক্টর। এ ধরনের অক্ষীয় ভেক্টর আমাদের অনেক ব্যবহার আছে বা আমরা ব্যবহার করি। দেখ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে কিছু অংশ ভেক্টরের কিছু অংশ নিয়ে আলোচনা করলাম। আমার বিশ্বাস তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, দেখেছ এবং কিছুটা হলেও বুঝতে পেরেছ, যা তোমাদের বাসাতে পড়তে সহায়তা হবে। তোমরা অবশ্যই এইগুলো বাসাতে আবার তোমাদের নিজ নিজ যে বইগুলো, পদার্থবিজ্ঞানের যে বইগুলো আছে এগুলো খুলবে এবং পড়বে, এবং আমার আজকের বক্তব্যটা বা আজকের আমার ক্লাসটা তোমরা মিলিয়ে দেখবে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে এবং অনেকটাই উপকৃত হবে এবং তোমরা তোমাদের লেখাপড়া কন্টিনিউ করতে পারবে। যাই হোক, আমার সঙ্গে থাকার জন্যে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা আগামী ক্লাস অবশ্যই দেখবে, ক্লাস করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।